৭৭টি গণনা কেন্দ্র। এই ৭৭টি গণনা কেন্দ্রের দিকে সারা রাজ্যের নজর বললে বোধহয় ভুল হবে, সারা দেশের নজর। এবং আমাদের নজর তো থাকছেই, আমার সহকর্মীরা থাকছেন, প্রতি মুহূর্তের আপডেট ওই গণনা কেন্দ্রের বাইরে থেকে আপনাদের কাছে পৌঁছবে। এবং এই যে ট্যালি দেখছেন, অর্থাৎ এই স্ক্রিনে একেবারে উপরের দিকে দেখছেন, পাশে দেখছেন, এখানে আপডেট হতে থাকবে প্রতি মুহূর্তে, কে কোথায় এগিয়ে, কতটা এগিয়ে, কতটা পিছিয়ে। তো এই যদি এই ৭৭টি আসনের মধ্যে, ৭৭টি গণনা কেন্দ্রের মধ্যে থেকে কলকাতার যে কাউন্টিং সেন্টারগুলো আছে সেই ছবি আপনাদের দেখাবো। তবে তার আগে একবার 2021-এ কলকাতায় যে আসনগুলো ছিল সেই আসনগুলোর ছবি একবার দেখে নেওয়া যাক। কি ছিল অবস্থা? 11টি আসনের মধ্যে থেকে 2021-এ সবকটি আসন তৃণমূলের দখলে, 11 কিন্তু 2024-এ শক্তি বাড়িয়েছে বিজেপি। তখন আর 11 নেই, তৃণমূল তখন 11 থেকে কমে 9, 2টি আসন। যদি আমি 2024-এর লোকসভায় বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই তাহলে 2টি আসন কিন্তু বিজেপির দখলে। এই কলকাতা এবারের ভোটে আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, তার কারণ ভবানীপুর। এবারের ভোটের ভর কেন্দ্র বলা হচ্ছে ভবানীপুর। সেই ভবানীপুর, যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। এই ভবানীপুরের ভোট গোনা হবে কোথায়? সাখাওয়াত মেমোরিয়াল। রুমেলা আছে আমার সঙ্গে সরাসরি সেখান থেকে। রুমেলা, গত কদিন আমরা এই ভোট যেখানে গণনা হবে এই স্ট্রং রুমের সামনে আমরা অনেক কিছু দেখেছি, অনেক অভিযোগ দেখেছি, পাল্টা অভিযোগ দেখেছি, নিরাপত্তার আরো কড়াকড়ি দেখেছি। আজ আর কিছুক্ষণ পরে কাউন্টিং শুরু হয়ে যাবে, তুমি কি দেখতে পাচ্ছ? ঘড়িতে সময় 6:30 পেরিয়েছে, আর হাতে 1.5 ঘন্টা মতো সময়। অতনু, সকালবেলা থেকেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলে, যেন দুর্গ। দেখো, এখানে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়, ভবানীপুরের তৃণমূল প্রার্থী, এবং তার স্ট্রং রুম এখানে। পাশাপাশি আমরা দেখেছিলাম, যদি এই জায়গাটাকে যে দুর্গ বললাম, কেন বললাম, কারণ বৃহস্পতিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি এখানে এসেছিলেন, তারপর রাজনীতির পারদ আরও তুঙ্গে ওঠে। তিনি এখানে এসেছিলেন স্ট্রং রুম পাহারা দিতে। গতকাল রাতেও আমরা দেখেছি তিনি পাহারায় ছিলেন। এই সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, দেখো, প্রত্যেকবার এখানেই সেই গণনা হয়, স্ট্রং রুম এখানেই রয়েছে, সেই ইভিএম। আর কিছু সময় যখন যাবে আমরা সেই ফলাফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবো, আমাদের দর্শকদের কাছে। কিন্তু এখন যে ছবি আমরা দেখতে পাচ্ছি, পুলিশের ছয়লাভ এখানে বাহিনী রয়েছে, এবং প্রতি মুহূর্তে মাইকিং করা হচ্ছে যাতে কেউ এখানে ভিড় না করে, যাতে কোনো জমায়েত এখানে না হয়। আমরা দেখছিলাম যে তৃণমূলের কর্মী সমর্থক যারা রয়েছেন, যারা এজেন্টরা রয়েছেন, তারাও এখানে রয়েছেন, তারা সকাল থেকে এখানে আসছেন, এবং এই জায়গায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। দেখো, অতটা আমরা গতকালও দেখেছিলাম একটি গাড়ি নিয়ে, এবং সেই গাড়িতে লোগো লাগানো নিয়ে এখানে তৃণমূলের যারা ছিলেন তারা অভিযোগ করেছিলেন, তারা বিক্ষোভ দেখিয়েছিলেন যে কেন এখানে একটি স্টিকার লাগানো এক্স আর্মি লেখা একটা গাড়ি এখানে এসেছে, এবং সেখানে তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটানো হচ্ছে এই অভিযোগ করেন। তাই আজ কমিশনের তরফ থেকে সমস্ত রকম সতর্কতা নেওয়া হয়েছে। আবারও বলছি, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, 6:30 বেজে গিয়েছে, এখনো যেন দুর্গের মতো। 8টার সময় গণনা শুরু, আমাদের নজর থাকবে অতনু। ধন্যবাদ মেলা, আমাদের নজর তো আছেই এখন থেকেই, সকাল 6টা থেকে প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছি আপনাদের। গতকাল রাতে একটি পোস্ট, এক্স হ্যান্ডেল পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের, বলছেন শুধুমাত্র সাখাওয়াতের কথা তিনি বলছেন না, তিনি বলছেন এখানে রাজ্যের বিভিন্ন জায়গার কথা, বলছেন সতর্ক থাকুন, পাহারা দিন, রাত জাগুন, অভিযোগ করুন। দলের কর্মীদের বলছেন, কেন বলছেন তার ব্যাখ্যা তিনি তারপরে দিয়েছেন। বলছেন বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে পরিকল্পিতভাবে লোডশেডিং করে দেওয়া হচ্ছে। কোন কোন জায়গা, কয়েকটি জায়গার উল্লেখ করেছেন। হুগলি শ্রীরামপুর, নদিয়ার কৃষ্ণনগর, ওদিকে বর্ধমানের রাউসগ্রাম, কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এই ঘটনা ঘটেছে বলে দাবি করছেন তিনি, এবং বলছেন সেখানে দফায় দফায় লোডশেডিং করা হচ্ছে, সিসিটিভি বন্ধ করে দেওয়া হচ্ছে, স্ট্রং রুমে গাড়ি যাতায়াত করছে। তাই তিনি দলের কর্মীদের আহ্বান করছেন যে তিনি যেভাবে রাত জেগে সব বিষয়ের উপর নজর রাখছেন, তেমনই যেন তার কর্মীরাও রাত জেগে সব বিষয়ের উপর নজর রাখেন, সতর্ক থাকে, কোনো কিছু এদিক ওদিক দেখলে যেন অভিযোগ জানায়। এখনো
কিছুটা সময় বাকি রয়ে গেছে কাউন্টিং শুরু হতে। তার আগে একেবারে শেষ বেলায় দেখে নেওয়া যাক এই কাউন্টিং সেন্টারগুলোর সামনের ছবি, আর তার সঙ্গে সঙ্গে একবার দেখে নেওয়া যাক বা মনে করিয়ে দেওয়া যাক 2021 2024-এ এই জায়গাগুলোর কি ভোট ছবি ছিল। 2021 কোচবিহার 9টি আসনের মধ্যে থেকে বেশিরভাগটাই বিজেপির দখলে ছিল, 7টি, 2টি তৃণমূলের। কিন্তু 2024-এ হিসেবটা যায় বদলে, দেখা যায় 2 থেকে বেরিয়ে 5 তৃণমূল। অর্থাৎ 2024 লোকসভায় যদি বিধানসভা ভিত্তিক ফল আমরা দেখতে যাই, তাহলে বিজেপির থেকে তৃণমূল এগিয়ে ছিল 5টি আসন তৃণমূলের, বাকি 4টে বিজেপির। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই এই জায়গায় যদি ধরে রাখা যায় 2 বছর পর, তাহলে 2026-এ দাঁড়িয়ে কি হতে পারে? তৃণমূল আরও ভালো ফল করবে, নাকি বিজেপি যে জায়গাটা হারিয়ে ফেলেছিল সেই জায়গাটা গেইন করবে? এজেন্টরা, কর্মী, সমর্থক তারা সবাই প্রত্যেকেই আশায় বুক বেঁধে রয়েছে। সেটা তৃণমূল হতে পারে, সেটা বিজেপির হতে পারে, আর তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন কোথায়? কাউন্টিং সেন্টারের সামনে, গণনা কেন্দ্রের সামনে ছবি দেখব। অভিজিৎ আছে আমার সঙ্গে সরাসরি। অভিজিৎ, কোচবিহার দিনহাটা কলেজ স্ট্রংরুম এখানে, গণনা এখানে হবে, বাইরে সবাই কর্মী সমর্থকরা রয়েছেন এজেন্টরা হয়তো সবাই এখনো ভিতরে ঢুকতে পারেননি। এজেন্টরা কি ঢুকতে পেরেছেন ভিতরে এখনো পর্যন্ত? তাদের কি ভিতরে ঢোকানো হচ্ছে? এবার তো বেশ কড়াকড়ি কিউআর কোড দেখিয়ে তারপরে কিউআর কোডের মাধ্যমে অনুমতি পাওয়া যাচ্ছে। এখনো পর্যন্ত অতনু এজেন্টরা ভেতরে ঢুকতে পারেনি। এবং দিনহাটা কলেজের যদি ছবিটা বলা হয়, দিনহাটা কলেজে বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল প্রার্থীদের এজেন্টরা তারা এখানে সকাল থেকেই লাইন দিয়ে আছেন। এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা এজেন্টরা যেমন রয়েছেন, বিজেপির এজেন্টরা রয়েছেন, ফরওয়ার্ড ব্লকের এজেন্টরা রয়েছেন, এবং কংগ্রেসের এজেন্টরা রয়েছেন, এবং অন্যান্য নির্দলদের এজেন্টরাও রয়েছেন। এখনো পর্যন্ত কোনো এজেন্ট ভেতরে ঢুকতে পারেনি। দিনহাটা কলেজে দিনহাটা এবং সিতাই এই দুটো বিধানসভা কেন্দ্রের এখানে গণনা হবে। এবং বলা যেতে পারে এই দুটো বিধানসভা কেন্দ্রের মধ্যে গত 2021-এর বিধানসভা ভোটে দিনহাটায় মাত্র 57 ভোটে এখান থেকে নিশীথ প্রামাণিক বিজেপি তিনি জয়ী হয়েছিলেন। অন্যদিকে সিতাই থেকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। যদিও 2024-এর লোকসভা ভোটে গোটা চিত্রটাই বদলে যায়। কোচবিহারের যে 9টি বিধানসভা, তার মধ্যে 5টিতে তৃণমূল। আর এবার একবার এই ছিল কোচবিহারের ছবি। কোচবিহারের পর এবার একবার পশ্চিম বর্ধমানের ছবিটা দেখে নেব। আসানসোল, সেখানে স্ট্রংরুম, সেখানে গণনা কেন্দ্র আসানসোল। সেখানে আমার সহকর্মীর সঙ্গে কথা বলার আগে 2021 আর 2024-এর হিসেবে একবার দেখিয়ে নিই। 2021 আর 2024-এ 9টি আসনে কোনো পরিবর্তন সেভাবে হয়নি। ভোট শতাংশ এদিক ওদিক হতে পারে, কিন্তু আসন পরিবর্তন হয়নি। 6টি তৃণমূলের, তার অর্ধেক বিজেপির। 2024-এ লোকসভায় যদি আমরা বিধানসভা ভিত্তিক ফল দেখি একই। রওনা কাছে আমার সহকর্মী সরাসরি কাউন্টিং সেন্টারের সামনে থেকে। অগ্নিমিত্রা পড়লে আছেন তোমার সঙ্গে, একবার কথা বলা যায়, কি বলছেন উনি? দেখো, একেবারেই ইতিমধ্যে তোমাকে দেখাবো আসানসোল দক্ষিণের যিনি বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, তিনি গণনা কেন্দ্রের সামনে এসছে। আমরা একবার সরাসরি কথা বলবো। অগ্নিমিত্রাদি, এই গণনা কেন্দ্র কিউআর কোড দেখে ভেতরে প্রবেশ করানো হচ্ছে, জয়ের ব্যাপারে কতটা নিশ্চিত আপনি? জয় তো নিশ্চিত। বাংলার মানুষ বলে দিয়েছে 23 তারিখ আর 29 তারিখ 92%, 94% পোলিং হয়ে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছেন ভোট কাকে বলে। সুতরাং এবারে শুধু ইভিএম খোলার অপেক্ষা। ভারতীয় জনতা পার্টি, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা সূর্যোদয় নতুন সরকার গড়ছি এই পশ্চিমবঙ্গে। সেক্ষেত্রে এবারে যে গণনার ক্ষেত্রে দেখা গেল নজিরবিহীন সিদ্ধান্ত, কিউআর কোড, আইডি কার্ড থেকে শুরু করে এইরকম ধরনের নিরাপত্তা বেষ্টনীতে পুরো ঘিরে রাখা হয়েছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? টিএমসি মানেই চোর, এবং বিভিন্ন রকমের চুরি যারা করে এসেছে এতদিনের ইলেকশনে, তাদেরকে পাল্লা দিতে এবং তাদের চুরিকে পাল্লা দিতে ইলেকশন কমিশনকে এই স্টেপ নিতে হয়েছে। কিউআর কোড দিয়ে এবার করতে হয়েছে, কারণ আগেবারে আমি হয়তো এলাম না, আমার কার্ডটা নিয়ে আরেকজন ঢুকে পড়লো, আইপ্যাকের লোক। এবার আর সেটা হবে না। তার পুরো ডেটা বাছাই করে তার ডিজিটালি তার ছবি প্রিন্ট করে চলে এসছে, সেটাকে আর চেঞ্জ করা যাবে না। শেষ প্রশ্নে, এর আর কিছুক্ষণের মধ্যেই ফলাফল বেরিয়ে যাবে। পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্র, কি মনে হচ্ছে কতগুলি আপনাদের ঝুলিতে যেতে পারে? আমি তো অত বলতে পারবো না, বাট আমার কাছে যা খবর
7টার মতো আমরা পাচ্ছি। একেবারেই অতনুদা দেখলাম আমাদের সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পাল, তিনি কিছু এসে পৌঁছেছেন এবং একে একে কিন্তু যারা এখানে কাউন্টিং এজেন্ট রয়েছে তারা এখানে প্রবেশ করছেন এবং যতটা কনফিডেন্স তাকে দেখা গেল যে পশ্চিম বর্ধমান জেলার মোট 9টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে 7টি পেটে চলেছে এমনই কিন্তু তিনি জানালেন। এবং তোমাকে দেখাবো যে গণনা কেন্দ্র, তার বাইরে নিরাপত্তার ব্যবস্থা, একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনীর সাজোয়া গাড়ি এখানে রয়েছে, অন্যদিকে ড্রোনের মাধ্যমে প্রতিনিয়ত এখানে কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা এখানে গণনা কেন্দ্রের চারপাশে রয়েছেন। এবং শুধু তাই নয়, প্রায় 300 মিটার দূরে ড্রপ গেট করা হয়েছে প্রত্যেকটি এন্ট্রেন্স থেকে, এবং সেখানে যারা অনুমোদন রয়েছে অর্থাৎ কিউআর কার্ড দেখে কাউন্টিং এজেন্টদের এবং বিশেষ করে যারা এই নির্বাচন কমিশনের এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন আধিকারিকদের, তাদেরকেই প্রবেশ করানো হচ্ছে। অর্থাৎ ধন্যবাদ রৌনক, আমাদের কাউন্টিং সেন্টারের সামনে ছবি দেখাচ্ছিলেন এবং অগ্নিমিত্রা পাল বিজেপি প্রার্থী, তিনি কনফিডেন্ট 9টির মধ্যে থেকে 7টি আসনই তাদের দখলে যাবে। তিনি কনফিডেন্ট, তিনি তো জিতবেনই এবং এবার বিজেপির সরকার হচ্ছে, কনফিডেন্ট তিনি। এই কনফিডেন্স কর্মী সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। উল্টো দিকে তৃণমূল কর্মী সমর্থক, তাদের মধ্যেও কনফিডেন্স ছড়িয়ে পড়ছে যে আবার তৃণমূল ক্ষমতায় আসবে। কনফিডেন্ট সবাই, যতক্ষণ না পর্যন্ত ইভিএম খোলা হচ্ছে। যতক্ষণ ইভিএম খোলা না হচ্ছে আমরাও একবার আগের ফলগুলো দেখে নেব। উত্তর 24 পরগনার সবচেয়ে বেশি আসন, 33টি আসন উত্তর 24 পরগনার। 28টি ছিল তৃণমূলের, 5টি বিজেপির। 2021-এ 2024-এ একটু এদিক ওদিক হয়েছে। লোকসভা যদি বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই তাহলে 3টি আসনে বেড়ে গেছে বিজেপি, এই 3টি আসন তৃণমূল হারিয়েছে। তো উত্তর 24 পরগনার অবস্থা কীরকম কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। 2024-এর পর 2026-এ কী হতে পারে, 2026-এ কী হতে পারে, কী হবে, তার জন্য কাউন্টিং সেন্টারের সামনে লম্বা লাইন। বারাসত থেকে আমার সঙ্গে জিয়াউল রয়েছে সরাসরি। জিয়াউল, এজেন্টটা কি ভিতরে ঢুকতে পেরেছেন এখনো পর্যন্ত? দেখো, আর কিছুক্ষণ সময়, অর্থাৎ আর 1 ঘন্টা 20 মিনিট সময়, তারপরেই কিন্তু গণনা শুরু হবে। ফলে এই মুহূর্তে কিন্তু বারাসাতে যে কাউন্টিং সেন্টার 3, এখানে কিন্তু 4টি বিধানসভা, হাবড়া, অশোকনগর, দেগঙ্গা এবং বারাসাতে 4টি বিধানসভার কিন্তু এখানে গণনা কেন্দ্র রয়েছে। এবং সবথেকে ত্রিস্তরীয় নিরাপত্তা, প্রথমে রাজ্য পুলিশ রয়েছে এবং তারপরেই রয়েছে রাজ্যের আর্মস পুলিশ এবং একেবারে শেষ প্রান্তে রয়েছে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী। এই ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে এবং সেখানে এক এক করে এখন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট যারা, তারা কিন্তু ঢুকছেন, সঙ্গে ঢুকছেন যারা প্রার্থী, তারাও কিন্তু ঢুকছেন। ফলে তুমি একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা এই মুহূর্তে বারাসাতে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে কিন্তু ভোট গণনার প্রক্রিয়া শুরু হবে। তুমি দেখতেই পাচ্ছ একেবারে এই যে বারাসাত গভর্নমেন্ট কলেজ, এখানেই কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা, একেবারে শেষে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং তার আগে ঠিক রয়েছে কিন্তু রাজ্যের পুলিশ। ফলে ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে বারাসাত অর্থাৎ যে গভর্নমেন্ট কলেজের এখানে কিন্তু 4টি বিধানসভার ভোট গণনা রয়েছে এবং পাশেই পেরিচরণ রাষ্ট্রীয় বিদ্যালয়, সেখানে রয়েছে 2টো মধ্যমগ্রাম এবং আমডাঙ্গা। ফলে ইতিমধ্যেই বারাসাত লোকসভা, বারাসাত বিধানসভার মোটামুটি এখানে 6টি বিধানসভার কিন্তু ইতিমধ্যেই ভোট প্রক্রিয়া, গণনার প্রক্রিয়া শুরু হবে আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। ফলে এই মুহূর্তে কিন্তু একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা এবং বিভিন্ন পার্টির যারা এজেন্ট রয়েছেন তারা কিন্তু ঢুকছেন এবং যারা ভোট গণনা কর্মী তারাও কিন্তু এই মুহূর্তে গণনা কেন্দ্রে ঢুকতে শুরু করেছে। ফলে এই মুহূর্তে পুরোপুরি আঁটোসাঁটো নিরাপত্তা, ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু এই মুহূর্তে ভোট প্রক্রিয়ার কাজ শুরু হবে কিছু সময়ের মধ্যে, অর্থাৎ আর 1 ঘন্টা 20 মিনিটের মধ্যেই কিন্তু ভোট প্রক্রিয়া গণনার কাজ শুরু হবে। ফলে এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ একদিকে রাজ্য পুলিশ, অন্যদিকে হচ্ছেন একেবারে কেন্দ্রীয় বাহিনী, তারা কিন্তু দফায় দফায় যে রাস্তা, অর্থাৎ প্রায় 100 মিটারের মধ্যে কোনো রকমভাবে যদি কোনো ফাঁক না রাখছে, নিরাপত্তা কোনো দিক থেকে ফাঁক রাখছে না। ফলে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যের পুলিশ তারা কিন্তু দফায় দফায় যে অর্থাৎ 100 মিটারের মধ্যে সেখানে কিন্তু টহল চলছে। ফলে আর কিছু সময়ের অপেক্ষা। ফলে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্ট তারা যেমন ঢুকছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা, মোবাইল পর্যন্ত, মোবাইল এবং হাত ঘড়ি পর্যন্ত নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না সেন্টারে। ফলে ইতিমধ্যেই কিন্তু আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু ভোট গণনা শুরু হবে বারাসাত এই কাউন্টিং সেন্টারে। ধন্যবাদ জিয়াউল। বারাসাত কাউন্টিং সেন্টার, এখান থেকে জিয়াউল আমার সঙ্গে সরাসরি ছিলেন। উত্তর 24 পরগনা 33টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 33টি আসন বলা হয় যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়। 33টি আসন, এখানে 31টি আসন, এই দুটি জেলা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে যায়।
দু দফায় হয়েছে এবারের ভোট। দ্বিতীয় দফায় ছিল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। 33টি আসনের মধ্যে থেকে বলা হয় উত্তর 24 পরগনা একেবারেই তৃণমূলের গড়। সেই গড়ে কিছুটা হলেও ভাঙন, কিছুটা হলেও 3টে সিট এগিয়ে গিয়েছিল বা 3টে সিট ছিনিয়ে নিয়েছিল বিজেপি। 5টা থেকে বেড়ে 8টা হয়েছিল লোকসভায়। এবার কি হবে? উত্তর 24 পরগনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, ঠিক যেমনই পাহাড়ের ভোটও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পাহাড়ের ভোট দার্জিলিং কি হবে একবার দেখে নেওয়া যাক। কি ছিল একবার সেটা দেখে নেব প্রথমে, তারপরে দেখব আজ কি ছবি। 5টির মধ্যে 5টি আসনই বিজেপির, যার কোনো বদল হয়নি 2024 লোকসভার সময় বিধানসভা ভিত্তিক ফলেও। ভোট পার্সেন্টেজ শুধুমাত্র হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু আসনের দিক থেকে যদি দেখি 2021-এও 5-0, 2024 লোকসভায় বিধানসভা ভিত্তিক ফলও 5-0। এবারও কি ফল একই থাকবে, নাকি এবার সেখানে থাবা বসাবে তৃণমূলের ভোট ব্যাংক বাড়বে? কিছুক্ষণের মধ্যেই হয়তো উত্তর পাওয়া যাবে, কিছুটা আওয়াজ তো পাওয়াই যাবে 8টায় যখন ইভিএম খোলা হবে তারপর থেকে। তো পাহাড় থেকে পার্থপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। পার্থপ্রতিম, শিলিগুড়ি রাজা রামমোহন রায় তোরণ শিলিগুড়ি কলেজ, সেই শিলিগুড়ি কলেজে এখানে গণনা শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে। সামনে লম্বা লাইন, প্রচুর মানুষের ভিড় দেখছি। এজেন্টদের কি ভিতরে ঢুকতে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত? এজেন্টরা কি ভিতরে ঢুকে গেছেন? দেখো একেবারে তাই, যে আর কিছুক্ষণের পরে কিন্তু গণনা শুরু, ঠিক সকাল 8টার থেকে কিন্তু গণনা শুরু হবে। আর কিছুক্ষণ বাকি রয়েছে। তার আগে কিন্তু এখানে দেখা যাচ্ছে যারা কাউন্টিং এজেন্ট রয়েছে তাদের কিন্তু একটা লম্বা লাইন কিন্তু আমরা লক্ষ্য করছি। যে গেট দিয়ে ঢোকানো হবে শিলিগুড়ি রাজা রামমোহন রায় তোরণ শিলিগুড়ি কলেজের, সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের প্রচুর যারা কাউন্টিং এজেন্ট আছে তারা এখনও ঢুকতে পারেনি এবং তাদেরকে এক এক করে চেক করে তাদের ঢোকানো হচ্ছে। এই শিলিগুড়ি কলেজেই কিন্তু দার্জিলিং জেলার সমতলে 3টি কেন্দ্র, অর্থাৎ শিলিগুড়ি, মাটিকারা, নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া 3টি কেন্দ্রের ভোট গণনা হবে এই শিলিগুড়ি কলেজে। দার্জিলিং এবং কার্শিয়াংয়ে আলাদাভাবে 2টি কেন্দ্রের জন্য গণনা হবে এবং কালিম্পংয়ের জন্য কালিম্পং আলাদাভাবে গণনা হবে। স্বাভাবিকভাবেই সকাল থেকেই প্রায় 5:30, 6টার থেকে কিন্তু লম্বা লাইন। এখনও কিন্তু কাউন্টিং এজেন্টরা সকলে ঢুকতে পারেনি। আমরা কয়েকজন কাউন্টিং এজেন্টের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করি। আপনারা কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? না আমরা আছি, আমাদের হয়ে গেছে। না না আমরা না না ওকে ওকে আমরা পেয়ে গেছি, কার্ড পেয়ে গেছি, আমরা ওয়েট করছি। কিছুক্ষণ পর, মানে এত বেশি সময় নেই, এখনো লম্বা লাইন। না 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 ঠিকই আছে, অসুবিধা নেই। এই যে এবং আরো কয়েকজনের সঙ্গে আমরা কথা বলবো, কেন এখনো যে লাইনে তারা দাঁড়িয়েছেন তাদের সঙ্গে কথা বলার। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? এই জাস্ট আসলাম, আমি এখানে দাঁড়িয়ে আছি, বেশিক্ষণ হয়নি। এই কার্ডটা নিলাম, আমাদের একটা কিউআর কোড দেওয়া কার্ড এবার দেওয়া হয়েছে স্পেশালি, তো এখন এইটা ঢুকবো আমরা। দেরি হচ্ছে না, দেরি না, 6:30 রিপোর্টিং টাইম ছিল, আমরা চলে এসেছি, তারপরে যাচ্ছি এখন। ঠিকই আছে। অর্থাৎ যে সকলের যে নিয়ম মতো করে কিন্তু এখানে লম্বা লাইন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গণনা শুরু হবে। এবং স্বাভাবিকভাবেই এই শিলিগুড়ি, আগে জানাচ্ছিলাম যে শিলিগুড়ি কলেজ, সেখানেই কিন্তু 3টি বিধানসভা কেন্দ্রে ভোট গণনা হবে। স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের যারা পোলিং এজেন্টরা, যারা কাউন্টিং এজেন্ট, তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে সকাল থেকে, অপেক্ষা করছেন এবং এক এক করে কিন্তু এই যারা কাউন্টিং এজেন্ট তাদের এক এক করে কিন্তু এখানে ঢোকানো হবে। এবং যেটা বলছিলাম যে 8টার থেকে আর কিছুক্ষণ পরেই অপেক্ষা থাকবে, আমাদের সব মিলিয়ে অপেক্ষা থাকবে। এবং এই ফ্লোর থেকে আমার 77টি গণনা কেন্দ্রের সামনে থেকে যেমন আমার সহকর্মীরা থাকবেন, ঠিক তেমন এই ফ্লোর থেকে আমরা থাকবো আপনাদের জানাতে থাকবো প্রতি মুহূর্তের আপডেট, প্রতি মুহূর্তের কোথায় কি হচ্ছে, কোন গণনা কেন্দ্র থেকে কোন খবর আসছে, কে কতটা এগিয়ে, কে কোথায় কতটা পিছিয়ে। রিয়াকশন নেবো আমরা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। এবারের ভোট প্রথম থেকেই বলছিলাম নজিরবিহীন ভোট। এই ভোট একেবারে লাস্ট ল্যাপে, ভোট পর্বের একেবারে শেষে, ভোট দেওয়া হয়ে গেছে, এবার গোনার পালা, কার ঝুলিতে কত ভোট গেল। এইখান থেকেই আমরা নিয়মিতভাবে এই ফ্লোর থেকে
আলোচনা করছি, বিশ্লেষণ করছি। রাজনৈতিক বিশ্লেষক থাকছেন আমার সঙ্গে থাকছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমরা আজও দিনভর বিশ্লেষণ করব ভোটের, কোথায় ভোট বেশি পড়লো, কোথায় কম পড়লো, কেনই বা বেশি হলো, কেনই বা উনি কম ভোট পেলেন, কেমন হলো ভোট ছবি, ভোট মানচিত্র নিয়ে কথা হবে। দেবর্ষী দাব রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন এবং পুরো ভোট কভার করেছিলাম আমরা যারা, তাদের মধ্যে উনিও ছিলেন, বিভিন্নবার প্যানেলে এসেছেন। লাস্ট ল্যাপ কেমন লাগছে আপনার এবারের এই ভোট, কি দেখলেন এখনো পর্যন্ত, কেমন মনে হলো? মানে ক্যারেক্টারিস্টিক্সটা একটু অন্যরকম। এক নম্বর হচ্ছে পোল অনেক বেশি হয়েছে, যদিও এই পোল বেশি হওয়ার পিছনে দুটো এলিমেন্ট আছে। একটা হচ্ছে নাম্বার অফ এলিজিবল ভোটার কমে যাওয়ার জন্য পার্সেন্টেজ বেড়েছে, আর বেশি লোকও ভোট দিয়েছে। এবং এবার যেন ভোটটা যেন মনে হচ্ছে সবাই নিশ্চুপ, যে সাইলেন্ট ভোটার। কিছু কিছু এজেন্সি আপনি জানেন, আমি নাম করেই বলতে পারি, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, তারা পোলটাকে মানে এক্সিট পোলটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে, তারা রেসপন্ড পাচ্ছে না। ফলে কোথায় একটা থমথমে ভাব রয়েছে। এই থমথমে ভাবটা কি পরিবর্তন না প্রত্যাবর্তন, এই নিয়ে আমরা বিগত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবর্তিত হচ্ছে। কিন্তু সর্বোপরি যেটা বক্তব্য যেটা আসছে, যে যদি একদম গাণিতিক জায়গায় যাওয়া হয়, তাহলে সেখানে কিন্তু যতটুকু আমাদের ধারণা যে বিজেপি অনেকটা সামনের দিকে এগিয়ে এসছে, কিন্তু তৃণমূলের যে একদম গ্রাউন্ড লেভেলে যে প্রকল্পগুলো রয়েছে, যেটার নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে পারে, মানে অর্থনৈতিকভাবে সেটা কতখানি লং রানে এফেক্টিভ, কিন্তু সেইগুলো যে ভোটের বাক্সে ডিভিডেন্ড দিয়ে এসছে এতদিন পর্যন্ত, সেটা এবারে এবারে দেওয়ার কিন্তু সম্ভাবনা। অমিতাভবাবু রয়েছেন কংগ্রেসের, আমি একবার বোঝার চেষ্টা করবো অমিতাভবাবুর সঙ্গে কথা বলে। মালদা মুর্শিদাবাদ নজরে রয়েছে, এবার মুর্শিদাবাদে অধীর চৌধুরী বহরমপুর থেকে দাঁড়িয়েছেন। মালদা মুর্শিদাবাদ কংগ্রেসের ভালো ফল হবে, আশাবাদী আপনারা? দেখুন, এই মুর্শিদাবাদটা এমন একটা জেলা যে 77 সালে যখন আমরা চারিদিকে হেরেছিলাম, তখনও মুর্শিদাবাদ আমাদের 8টি বিধায়ক দিয়েছিল। মুর্শিদাবাদ চিরকালই আব্দুল সাত্তারের সময় থেকে বা তার আগে থেকে আমাদের একটা ভালো ঘাঁটি হিসাবে পরিচিত। যে কোনো কারণে হোক বাইনারি পলিটিক্সটা চলে আসে যখন গত নির্বাচনে, তখন হিন্দুত্ব এবং সংখ্যালঘুদের ভোটটা একদম দুভাগে ভাগ হয়ে যায়। আমরা সেই হিন্দুত্ব বা সেই সংখ্যালঘুত্ব দেখাইনি, আমরা পুরোটাই মানুষকে মানুষ হিসাবে দেখেছি, ভোটারকে নাগরিক হিসাবে দেখেছি, আমাদের সমবেতী হিসাবে দেখেছি। তো আজকে যে কোনো কারণেই হোক তাদের বিশ্বাসভঙ্গ হয়েছে দুটি দলের ওপরই। আজকে তাই আমরা আশা করছি মুর্শিদাবাদ, মালদা থেকে আরম্ভ করে দিনাজপুর, বেশ কিছু জায়গায় আমরা যথেষ্ট ভালো ফল করব, এইটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবং এসআইআর আমাদের যে এবার একটা নতুন একটা অবস্থার সম্মুখীন হতে হচ্ছে, আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে আমরা ভারতবাসী, আমাদেরকে বাঙালিদের একটা বড় ফ্যাক্টর। আমি একটু আপনার জানার চেষ্টা করি, নতুন প্রজন্মের ভোটার এবার অনেক, অধীর ম্যাজিক কাজ করবে বহরমপুরে, কি মনে হয়? প্রজন্মের ভোটার বেশি হতেই পারে, অনেক থাকলেও কিন্তু সেটা প্রবীণ ভোটারদের থেকে বেশি নয়। আমি আশা করি প্রবীণ ভোটাররা ইতিহাসটা জানেন, নবীন ভোটাররা নতুন, তো তাদের হয়তো ইতিহাসটা জানা নেই, কিন্তু যখনই তারা পড়াশোনা থেকে আরম্ভ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে ঠক্কর খাবে, তখনই তাদেরকে মনে করিয়ে দেবে তাদের বাবা মারাই যে কংগ্রেস আমলে কি হতো, এটা মনে করিয়ে দেবেন, তখন প্লিজ আমরা একবার নেতাজি ইন্ডোরে শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজা রয়েছেন, কিছু বলছেন, শোনা যাক। अरे बापे, इससे क्या खतरा है? ये तो रिजल्ट है, रिजल्ट लिखने के लिए कागज है। এই ডকুমেন্টগুলো যেগুলো ফেলে দিল, আরে আমরা কম্পাইলেশন শীট, আমার ফর্ম 17 কি ফেলেছে সব তুলেছো? কত কষ্ট করে এগুলো আমরা করি। নির্বাচন এটা না যুদ্ধ। সরুন কি কি ফেললো আবার? এগুলো কি ফেলে দিয়েছে? আমরা এগুলো কাগজ তৈরি করি, এগুলো আমার কম্পাইলেশন শীট 17C দুমদাম ফেলে দেবে এরকম দেখিনি। এটা নির্বাচন, যুদ্ধ নয়। প্রত্যেকটা টেবিল অ্যারেঞ্জ করলাম। ফেলে দিচ্ছি কেন দিদি? কেন ফেলে দিচ্ছি কেন? দাঁড়া, আপনি এই কাগজগুলো ভেতরে নিয়ে গেলে, আরে এইটা টেবিলে তো বসবে, এইগুলো ফর্ম 17C, এর থেকেই তো নাম্বার উঠবে। আনারি যারা নির্বাচন করতে জানেন না এসব করে। একেবারে শশী পাজা, যে ছবি আমরা দেখাচ্ছি, শশী পাজা থেকে
সোমরাজ, কি সমস্যা হয়েছিল? সোমরাজ আছে এখান থেকে আমার সঙ্গে। কি সমস্যা হয়েছে, কি অভিযোগ করছেন শশী পাজা? এই মুহূর্তে এই সমস্ত দাবি ফাইল পত্র সহ এগুলো সমস্ত বাইরে ফেলে দেওয়া হয়েছে। যখন জওয়ানরা চেক করছেন, সোমরাজ হ্যাঁ হ্যাঁ প্লিজ সোমরাজ। দেখো, শশী পাজা যখন 17C ফর্ম নিয়ে গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে চান, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর তরফে বাধা দেওয়া হয় এবং 17C ফর্ম শশী পাজার যারা কাউন্টিং এজেন্ট ছিলেন তাদের থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। এবং যখন তিনি গণনা কেন্দ্রের ভেতরে ঢুকছিলেন সেই সময় তার ফর্ম 17C ফর্ম ফেলে দেওয়ার অভিযোগ ওঠে এবং তা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়ান শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাজা এবং তিনি রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন এবং জানতে চান কেন্দ্রীয় বাহিনী থেকে যে কেন 17C ফর্মগুলিকে ফেলে দেওয়া হচ্ছে। কারণ 17C ফর্ম ভেতরে নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে, কারণ এগুলি ট্যাবুলেশন শিট রয়েছে, অর্থাৎ কম্পাইলেশন শিট। সেই কম্পাইলেশন শিট কেন নিয়ে যেতে দেওয়া হবে না, তা নিয়ে শশী পাজার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনী যারা কর্তব্যরত জওয়ানরা ছিলেন, তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শশী পাজা। এবং তারপর শশী পাজার তরফে কেন্দ্রীয় বাহিনীকে বোঝানো হয়, তার কারণ এবারই আমরা দেখছি যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে প্রার্থী তারা কে কি নিয়ে যাচ্ছেন, কে কি নিয়ে ঢুকছেন, গোটাটাই কেন্দ্রীয় বাহিনীর তদারকিতে হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে। অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার এবং তৃতীয় কোয়ার্টার, এই দুটি কোয়ার্টারই নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এবং ক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর কাছে ঠিক করে ব্রিফিং ছিল না এবং সেই কারণেই সমস্যা হয়। এবং তারপরে যখন শশী পাজা তিনি নিজে জানান যে তিনি একজন প্রার্থী এবং তিনি 17C ফর্ম নিয়ে যেতে পারেন, শুধু তাই নয় তাদের যে ট্যাবুলেশন শিট যেটা যোগ করার জন্য সেই ট্যাবুলেশন শিটও তারা নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে কেন বাধা দেওয়া হবে? তার কেন্দ্রীয় বাহিনী তাহলে কি সোমরাজ যোগাযোগে মানে সমন্বয়ের কোথাও একটা অভাব রয়েছে মনে হচ্ছে? একটা সমন্বয়ের অভাব তৈরি হচ্ছে, কারণ তোমাকে যেটা বলছিলাম যে দেখা যাচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দ্বিতীয় কোয়ার্টার এবং তৃতীয় কোয়ার্টার, অর্থাৎ প্রথম স্তরের নিরাপত্তায় রয়েছে কলকাতা পুলিশ, তারপরে দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরের নিরাপত্তায় দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জন্য। এবং সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর কাছে ঠিকঠাক ব্রিফিং ছিল না বলেই মনে করা হচ্ছে এবং সেই কারণেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শশী পাজা এবং তিনি প্রকাশ করেন যে কেন 17C ফর্ম নিয়ে যেতে দেওয়া হবে না এবং তার কাউন্টিং যারা এজেন্ট রয়েছে